শেখ মুজিব স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব তো গিয়ে শেরাটনে মুরগির রান আর ছাগলের গোস্ত খাচ্ছিল ইয়াহিয়া খানের সাথে। সে তো বাংলাদেশের স্বাধীনতার জন্য চায় নাই, সে তো গিয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের। এবং যখন কথা ফেল হলো তখন কি বলল যে আগামীকাল হরতাল। এগুলি তো অন রেকর্ড। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তিনি মুক্তিযুদ্ধ চায় নাই। মুক্তিযুদ্ধ যদি তিনি চাইতেন, প্রধান কমান্ডার রণভঙ্গ দিয়ে পলায় গেল আর ওখানে সিপাহীরা থাকবে, এটা কি হয়? সুতরাং আমরা যদি সবাই মিলে সেদিন বিদ্রোহ না করতাম তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিব তিনবার অ্যাপ্রোচ করার পরে উনি বলে দিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খানকে এখানে আমি আনতে চাই না। অর্থাৎ তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে কখনো বিশ্বাস করে নাই, যার পরিণতি হয়েছিল 15ই আগস্ট। তিনি চেয়েছিলেন রক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ তিনি স্বাধীন করবেন, তার ব্যক্তিগত বাহিনী মুজিব বাহিনী এবং রক্ষী বাহিনী। যা হোক, আমি আসল কথায় ফিরে আসি। তাহলে বিদ্রোহ জিয়াউর রহমানের নেতৃত্বেই কিন্তু বিদ্রোহটা করেছিলাম আমি। তারপরে হলো স্বাধীনতা। পরের বছরের এসিএল লেখে জেনারেল শওকত, মীর শওকত আলী। মীর শওকত আলী লেখে দিস অফিসার উইল বি অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ আর্মি প্রপারলি গাইডেড। তারপরে শব্দটা লেখা আছে দিস অফিসার ইনফ্যাক্ট ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ইনফর্ম জেনারেল জিয়াউর রহমান রিগার্ডিং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা ঘোষণার জন্য জিয়াউর রহমান সাহেবকে আমি উদ্বুদ্ধ করি এবং নিয়ে যাই। এটি এসিআরে, এটা লিখিত রিপোর্ট, এটা আমার নিজের বক্তব্য না। অনেকের এখন খারাপ লাগবে। এটা হলো অরিজিনাল রিপোর্ট, এই পাশেরটা অরিজিনাল রিপোর্ট। এসিআরের কপিগুলি আমি আর্মি হেডকোয়ার্টার রাখি নাই, কারণ আমি জানি পরবর্তী পর্যায়ে এগুলি ডেস্ট্রয় করে দেবে। এটা হলো জিয়াউর রহমানের হাতে টাইপ করা লেখা, এখন সাইন করা, এবং আমাকে ইয়াং অফিসার হিসাবে গ্রেডিং করা হয়েছিল আউটস্ট্যান্ডিং, অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ আর্মি। আমি জানি না বাংলাদেশ আর্মিতে আর কারো বাংলাদেশ আর্মির অ্যাসেট হিসাবে লিখছে কিনা। তারপরে আমরা একত্রিত হলাম সেন্টারে। সেন্টারে খোলা জায়গা ছিল সিডিএ মার্কেট, ওখানে একত্রিত হলাম। উঁচু কোনো জায়গা ছিল না। জিয়াউর রহমানকে দাঁড়ানো হলো একটা ড্রাম্পের উপরে, তেলের ড্রাম্পের উপরে। জিয়াউর রহমান আমার ডান হাতটা ধরলেন, ওনার ডান হাতে বললেন যে না, ফ্রম নাও অনওয়ার্ড উই রিভোল্ট। দুজনের উপরে হাত। বিদ্রোহ করলাম। বিদ্রোহ করে চিন্তা করলাম এখন কি করা যায়। বর্তমান পজিশনে যদি থাকি তাহলে আমাদেরকে সকাল F-86 এসে ডেস্ট্রয় করে দেবে, আমাদের অস্তিত্ব থাকবে না। এবং ক্যান্টনমেন্টে তখন 3টা ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের মুখোমুখি করা এই 8ম বেঙ্গল রেজিমেন্টের কোনো শক্তি ছিল না, কারণ 8ম বেঙ্গল রেজিমেন্টে মেশিন গানও ছিল না। কারণ আমরা তো ট্রেনিং নিয়ে খারিয়া ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের কাছে ভারী গোলা বারুদ ছিল না, শুধু 303 রাইফেল ছিল আর 2-1টা LMG ছিল, গাড়ি ঘোড়াও তেমন ছিল না। সুতরাং সব দিক দিয়ে আমরা দুর্বল ছিলাম। এবং 3 ভাগের 1 ভাগ সৈন্য ছুটিতে ছিল, পুরো ব্যাটালিয়ন উপস্থিত ছিল না। চারিদিক থেকে আমরা একটা নাজুক অবস্থায় ছিলাম। তারপরও 8ম বেঙ্গল রেজিমেন্ট এবং প্রত্যেকটা সিপাহী যে বীরত্ব দেখিয়েছে, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কখনো রচিত হবে না। 8ম বেঙ্গল রেজিমেন্ট মিন্স ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ মিন্স 8ম বেঙ্গল রেজিমেন্ট। আমরা যদি বিদ্রোহ না করতাম সেদিন 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে, আমি বিদ্রোহ করলে তো হবে না, সাদেক সাহেব বিদ্রোহ করলে হবে না, তো ট্রুপসেরা সবাইকে বিদ্রোহ করতে হবে। সুতরাং আমরা যদি সবাই মিলে সেদিন বিদ্রোহ না করতাম তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। কারণ প্রথমে আমি যেটা বলেছিলাম, শেখ মুজিব স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব তো গিয়ে শেরাটনে মুরগির রান আর ছাগলের গোস্ত খাচ্ছিল ইয়াহিয়া খানের সাথে। সে তো বাংলাদেশের স্বাধীনতার জন্য চায় নাই, সে তো গিয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের। এবং যখন কথা ফেল হলো তখন কি বলল যে আগামীকাল হরতাল। এগুলি তো অন রেকর্ড। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তিনি মুক্তিযুদ্ধ চায় নাই। মুক্তিযুদ্ধ যদি তিনি চাইতেন,
প্রধান কমান্ডার রণভঙ্গ দিয়ে পলায় গেল, আর ওখানে সিপাহীরা থাকবে, এটা কি হয়? তিনি তো ছিলেন প্রধান সেনাপতি। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তিনি তো ছিলেন সবার নেতা, তিনি পলায়ে গেলেন আর আমাদেরকে মাঠে অরক্ষিত অবস্থায় রেখে গেলেন। এ সাদেক সাহেব এখানে উপস্থিত আছে। জিয়া সাহেব সকালবেলায় পাশে একটা ছড়া ছিল, আমরা করলডাঙ্গা পাহাড়ে গেলাম। ছড়াতে গিয়ে সবাইকে বলা হলো অজু করে আসো। অজু করে আসে সবাই শপথ বাক্য পাঠ করলো, বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করলো, এবং আমরা ট্রুপসদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করলাম। সাদেক সাহেবের নেতৃত্বে একটা প্লাটুন দিয়ে ওনাকে পাঠানো হলো সীতাকুণ্ডে। তখন তো আমাদের ট্রুপসের সংখ্যা লিমিটেড। বাংলাদেশ স্বাধীন হলো, যুদ্ধ শুরু করলেন, আপনারাই যুদ্ধ শুরু করলেন। জিয়াউর রহমান এই যুদ্ধের নেতৃত্ব দিল, স্বাধীনতার নেতৃত্ব দিল, পরে সামরিক বাহিনীর নেতৃত্ব দিল, দেশের নেতৃত্ব দিল, দেশে একটা স্থিতিশীল অবস্থা ফিরিয়ে নিয়ে আসলো। তারপরে এরশাদ ষড়যন্ত্র করে বিদেশিদের সাহায্যে, আমি এটার উপর বই লিখতেছি, এরশাদ দি কিলার। এরশাদ হলো সমস্ত কিছুর মূলে, নষ্টের মূলে। এই লোকটা বাংলাদেশকেও ধ্বংস করে গেছে, নিজেও ধ্বংস হয়েছে, নিজের পরিবারকেও ধ্বংস করেছে, এবং নিজের দলটাকেও 12টা বাজিয়ে চলে গেছে। আমি বহুদিন আগের থেকে বলছিলাম, মাইনাস এরশাদ নো জাতীয় পার্টি। জাতীয় পার্টি মানে এরশাদ, এরশাদ মানে জাতীয় পার্টি। ও থাকবে না আর এই পার্টি থাকবে না, এখন নাই দেখছেন, আগামীতেও থাকবে না। আপনাদেরকে আমরা বলবো, আপনারা হলো গর্বিত সৈনিক, নট অফিসার। উই আর অল soldiers. We are all soldiers of pioneers and proud soldiers of pioneers, যারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। অন্য কেউ বিদ্রোহ আগে করে নাই। আমরা বিদ্রোহ করেছি 25-26 তারিখ রাত্রে 11:30 12টার দিকে। চতুর্থ বেঙ্গল ছিল সবচেয়ে কাছে, ব্রাহ্মণবাড়িয়া, ক্যান্টনমেন্টের বাইরে, নো রিস্ক, কোনো রিস্ক ছিল না। কিন্তু এবং তারা জানতো যে আমরা বিদ্রোহ করব, খালেদ মোশাররফকে বলা হয়েছিল, কিন্তু তারা বিদ্রোহ করেছে 29 তারিখে। তাহলে কেন 29 তারিখে বিদ্রোহ করলাম? আমরা 26-এ করলাম, তোরা 29 তারিখ 3 দিন পরে কেন করলাম? অর্থাৎ তারা সব তথ্য পাওয়ার পরেই তারা বিদ্রোহ করলো। আসেন সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট। সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল জয়দেবপুরে, জয়দেবপুর ছিল ঢাকার কাছে। তাহলে ঢাকাতে যখন গোলমাল হলো, সাথে সাথে জয়দেবপুর থেকে আক্রমণ করার কথা, কিন্তু জয়দেবপুর থেকে কেউ আক্রমণ করে নাই। সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে 29-30 তারিখে। ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে 30-1 তারিখে যশোরে, তাও ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে। কারণ সিও তিনি পলাই গিয়েছিলেন, তিনি বিদ্রোহ করেন নাই, বাঙালি ছিল। থার্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল অনেক দূরে, সাইদপুরে, তারা বিদ্রোহ করেছে প্রথম সপ্তাহে। অর্থাৎ 8 বেঙ্গল বিদ্রোহ করেছে, এটা সবাই দেখার পরে, সফল হয়েছে দেখার পরে, শুধু দেখার পরে না, বিদ্রোহ সফল হয়েছে দেখার পরে, নিশ্চিত হওয়ার পরে, বাকি ঘোষণা শোনার পরে, তখন তারা ঘর থেকে একে একে বের হলো। সুতরাং এখানে জিয়াউর রহমানের অবদান, অষ্টম বেঙ্গল রেজিমেন্টের অবদান, আমারটা আমি নাইবে বললাম, এগুলি খাটো করে দেখার কিছু নাই। আপনারা কি মনে করেছেন আমি ক্যাপ্টেন ওলি বিদ্রোহ করেছি? না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে, আমি শুধু আল্লাহর নির্দেশটা পালন করেছি। আমি হলাম হুকুমের গোলাম।